ল বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ল বাংলা এই চ্যানেলে বাংলা ভাষাতে সহজভাবে আইনি বিষয়গুলো বুঝিয়ে দিতে চেষ্টা করি। একটা সিভিল মামলা শুরুই হয় একটা প্লেইন্টের মাধ্যমে। প্লেইন্ট কী সেটা আমরা এখানে আলোচনা করব। প্লেন্ট থেকে প্লেন্টিভ শব্দটা এসছে, আর ডিফেন্ডেন্ট ডিফেন্স থেকে এসছে। তো প্লেন্টিভ একটা প্লেন্ট নিয়ে কোর্টে আসে, তার বিরুদ্ধে যে গ্রিভ্যান্স হয়েছে, প্লেন্টিভের বিরুদ্ধে যে গ্রিভ্যান্স হয়েছে সেই গ্রিভ্যান্সটা সে লিখিতভাবে কোর্টের কাছে জমা দেয়। এটাই হচ্ছে বেসিক্যালি প্লেন্ট। এটা কোড অফ সিভিল প্রসিডিওর সিপিসি এর অর্ডার 7 রুল 1 এর অধীনে কিছু এই অর্ডার 7 রুল 1 অর্ডার 7এই বেসিক্যালি প্লেন্ট নিয়ে ডিল করা হয়েছে। এখন প্লেন্টটা কি? প্লেন্ট হলো সিভিল মামলার শুরুতেই লিখিত আবেদন যে দায়ের করা হয় সেটাই হচ্ছে প্লেন্ট, যার মাধ্যমে মামলাটি বিচারালয়ে শুরু হয়। এটি মামলার মূল দাবি, কারণসমূহ এবং প্রত্যাশিত যে রিলিফ সেগুলো সংক্ষিপ্ত বিবরণ প্লেন্টের মধ্যে থাকে। তাহলে প্লেন্টের মধ্যে কি কি থাকবে? প্লেন্টের মধ্যে থাকবে মূল দাবি, অর্থাৎ প্লেন্টিভের মূল দাবিটা কী সেটা সে বলবে, এবং কী কারণে তার এই দাবি, অর্থাৎ তার কিছু রাইট ছিল, সেই রাইটগুলো লঙ্ঘিত হয়েছে, তার জন্যই সেই দাবি নিয়ে আদালতের কাছে এসছে, এবং তার জন্যে সে কী ধরনের রিলিফ আদালতের কাছে চাইছে সেটাও কিন্তু প্লেন্টের মধ্যে থাকবে। অর্থাৎ আমার এই সমস্যা হয়েছে এবং আমি এই রিলিফ চাইছি আদালতের কাছে, এই কারণে সমস্যা হয়েছে এবং এই রিলিফ চাইছি, এই সবটা প্লেন্টের মধ্যে থাকবে। এটাই সিপিসি মানে কোড অফ সিভিল প্রসিডিওরের অর্ডার 7 এই প্লেন্ট নিয়ে আলোচনা করে, এবং এই অর্ডার 7-এ অনেকগুলো রুল রয়েছে অর্ডার 7-এর আন্ডারে। তো রুল 1 অর্ডার 7 রুল 1 বলছে এসেনশিয়ালস অফ প্লেন্ট, অর্থাৎ প্লেন্টের মধ্যে কী কী জিনিস থাকা একদম বাধ্যতামূলক সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে মামলা উপস্থাপিত করার আদালত, অর্থাৎ এই আদালত এই কোর্টে কেন আমি এই প্লেনটা নিয়েছি, কারণ এই কোর্ট এই বিচার করার উপযুক্ত, এই কোর্টের এখতিয়ারের মধ্যে এই ঘটনাটি ঘটেছে, সুতরাং এই মহামান্য আদালত আমার এই রিলিফ আমাকে দেবে, কারণ তার এখতিয়ারের মধ্যেই, এই কারণে এটা এই কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ছে, সুতরাং সেই আদালতের নামটা থাকবে এবং কী কারণে এই এখতিয়ারের মধ্যে পড়ছে সেটা বলা থাকবে। এবারে মামলাকারী অর্থাৎ প্লেইন্টিভ এবং ডিফেন্ডেন্ট এদের নাম এবং তাদের অ্যাড্রেস, তাদের সম্পর্কে বিবরণ থাকবে। তারপরে হচ্ছে নির্ভরযোগ্য কারণের বিবরণ এবং কজ অফ অ্যাকশান, এবং কজ অফ অ্যাকশান সেটা যে তৈরি হচ্ছে তার তারিখটা কবে, অর্থাৎ কী কারণে মামলাটা করা হচ্ছে, হ্যাঁ, এবং কজ অফ অ্যাকশান কী, মানে মেইন রিজনটা কী কজ অফ অ্যাকশান, এবং সেই কজ অফ অ্যাকশান সৃষ্টি হওয়ার ডেটটা কবে সেটাও দিতে হবে। এরপরে হচ্ছে এসেনশিয়ালস অফ প্লেন্টের মধ্যে হচ্ছে যে রিলিফ প্লেন্টিভ চাইছে সেটাও বিস্তারিতভাবে দিতে হবে। সাপোজ একটা মানি শুটের ক্ষেত্রে কেউ কাউকে 1 লক্ষ টাকা ধার দিয়েছিল এবং সে 2-3 বছর হলো পরিশোধ করছে না, তাহলে পরে সেক্ষেত্রে সে 12% রেটে মানে ইন্টারেস্ট দিয়ে সে পরিশোধ করবে বলে প্রথমে অঙ্গীকার করেছিল, কিন্তু তাকে নোটিশ দেওয়ার পরেও সে পরিশোধ করছে না, তাহলে এখন আমরা সেই আসল এবং সুদ 12% ইন্টারেস্ট সহ আমরা রিলিফ চাইছি, এই রিলিফটা এখানে বলে দিতে হবে, অর্থাৎ যে রিলিফ আমরা চাইছি। অথবা স্পেসিফিক রিলিফ হতে পারে, সাপোজ কারোর মাধ্যমিকের মার্কশিটে তার বাবার নামের স্পেলিং ভুল হয়েছে, তো তার জন্যে সে তো আর বোর্ডের কাছে বলবে না যে আমাকে 1 লক্ষ টাকা দাও তাহলে আমার সমস্যা মিটবে, কারণ 1 লক্ষ টাকা দিলেও তার সমস্যাটা মিটবে না, তার রিলিফটা একটা স্পেসিফিক রিলিফ হতে হবে, অর্থাৎ তার ক্ষেত্রে এখানে ওই নামটাই পরিবর্তন করে দিতে হবে, সেটাই তার স্পেসিফিক রিলিফ। তাহলে রিলিফ এখানে 2 রকম হতে পারে, জেনারেল রিলিফ বা স্পেসিফিক রিলিফ, সেটা সে কী চাইছে সেটা সে বলবে। এবং মামলা সম্পর্কিত যে কোনো অন্যান্য তথ্য, যেমন অন্য মামলার বিষয়, মামলা থেকে পুনরুদ্ধারযোগ্য দাবি, এগুলোও কিন্তু সে বলবে। এবং এই শর্তগুলো যদি পূরণ না হয়, অর্থাৎ এই যে এসেনশিয়ালস অফ কমপ্লিট প্লেন্ট এগুলো যদি না থাকে, তাহলে কোর্টের ক্ষমতা আছে, কোর্ট কিন্তু সেই প্লেন্টকে ক্যান্সেল করতে পারে। এই যে বলছে অর্ডার 7 রুল 11 অনুযায়ী কোর্ট কিন্তু প্লেন্ট গ্রহণ করতে অস্বীকার করতে পারে। যেমন দেখা যাচ্ছে যে এটা কোর্টের এখতিয়ারের মধ্যেই পড়ে না, প্লেন্টিভ যে প্লেন্ট নিয়ে আদালতে এসছে সেটা আদালতের এখতিয়ারের মধ্যে, এই আদালতে সেই এখতিয়ারের মধ্যে পড়ে না, তাহলে আদালত সেটা বলে সে প্লেন্টটাকে মানে ক্যান্সেল করতে পারে অ্যাজ পার অর্ডার 7 রুল 11। অথবা প্লেন্টিভের দাবিটা ভাষা ক্যাটেগরিক্যালি সে তার দাবি
বা তার যে রিলিফ চাইছে সে রিলিফ চায়নি, এরকম একটা কিছু হলেও অর্ডার 7 রুল 11 অনুযায়ী প্লেন্ট গ্রহণ করতে অস্বীকার করতে পারে কোর্টের এই ক্ষমতাটা আছে। গিরিজাবাই বনাম ঠাকুরদাস এই মামলায় এই বিষয়টি সুস্পষ্টভাবে বলা হয়েছে যে প্লেন্টকে দাবির বিবৃতি বা মামলা শুরু করার নথি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ প্লেন্টটাই হচ্ছে মানে দাবির বিবৃতি, অর্থাৎ কী কী রিলিফ সে চাইছে, হ্যাঁ, তার সেটার একটা বিবৃতি বা মামলা শুরু করার নথি, অর্থাৎ একদম ইনিশিয়েশন অফ স্যুট। প্লেন্ট ইনিশিয়েটস দ্য স্যুট, ঠিক আছে। সে গিরিজাবাই বনাম ঠাকুরদাস মামলায় এটা বলা হয়েছে। প্লেন্টকে কিন্তু ডিফাইন করা হয়নি, সিপিসি প্লেন্ট নিয়েই ডিল করে, এতগুলো অর্ডার রয়েছে, বাট আনফর্চুনেটলি প্লেন্টকে সিপিসিতে এক্স্যাক্টলি ডিফাইন করা হয়নি। তো এবার হচ্ছে রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্টটা কি? রিটেন স্টেটমেন্টও আসলে একটা প্লেন্ট, কিন্তু এই প্লেন্টটা হচ্ছে ডিফেন্ডেন্টের লেখা প্লেন্ট। ডিফেন্ডেন্ট প্লেন্টিফের প্লেন্ট পাওয়ার পর তার 30 দিনের মধ্যে তার একটা জবাব কোর্টের মধ্যে দেয়, সেটাই হচ্ছে ডিফেন্ডেন্ট এটা দেয়, এটাই হচ্ছে প্লেন্টের একটা উত্তর, ঠিক আছে। সেই উত্তরটা হচ্ছে ডিফেন্ডেন্টের উত্তর, এটাকে বলা হচ্ছে রিটেন স্টেটমেন্ট। অর্ডার 7 সিপিসিতে এটা রিটেন স্টেটমেন্টটা করা হয়। এবার মামলার সম্মুখীন হলে বিবাদী অবশ্যই সীমাবদ্ধতা সময়ের মধ্যে, অর্থাৎ 30 দিন থেকে 90 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে সে দেবে, কিন্তু 90 দিনে সে স্পেশাল পারমিশন নিয়ে সেটা সে দিতে পারে। 90 দিনের মধ্যে সে স্পেশাল পারমিশন নিয়ে সেটা করতে পারে। কিন্তু যদি সে রিটেন স্টেটমেন্ট জমা না দেয় তাহলে কিন্তু তাকে সমস্যায় পড়ে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু কোর্ট অ্যাডভার্সলি নিয়ে উইদাউট রিটেন স্টেটমেন্ট মানে মৌনতা সম্মতির লক্ষণ এটা ধরে নিয়ে তার বিরুদ্ধে বিচার করতে পারে। যদিও সেক্ষেত্রে বিভিন্ন কেসে বলা আছে যে সেক্ষেত্রেও প্লেন্টিফের দাবিটাকে একটু খতিয়ে দেখেই কোর্ট বিচার করবে, কিন্তু ডিফেন্ডেন্টের ক্ষেত্রে সবসময় সেফ সাইড হচ্ছে সে যেন মানে উইদিন স্টিপুলেটেড টাইম পিরিয়ড, অর্থাৎ উইদিন 30 ডেজ প্লেন্টের একটা উত্তর সে রিটেন স্টেটমেন্টের মাধ্যমে কোর্টের কাছে দেয়। এবং এই রিটেন স্টেটমেন্টে সে কী দেবে? রিটেন স্টেটমেন্টে প্লেন্টিফ প্যারা অনুযায়ী যে প্লেন্টে কতগুলো প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ 1, 2, 3, 4 অনুযায়ী প্লেন্টিফ তার সঙ্গে যে অন্যায়টা ঘটেছে বা যেটার জন্য সে কোর্টে এসছে সেগুলোকে সে বলে, সেগুলোকে খণ্ডন করে এবার ডিফেন্ডেন্ট সেগুলো অস্বীকার করবে বা স্বীকার করবে, যাই করবে সেটা ক্যাটেগরিক্যালি সে বলবে যে প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 আমি স্বীকার করছি বা অস্বীকার করছি, হ্যাঁ, এগুলো সে বলতে পারে। তাহলে সে একটা ডিফেন্স এভাবে খাড়া করবে, অথবা সে কিছু সেট অফ বা কাউন্টার ক্লেমও করতে পারে রিটেন স্টেটমেন্টের মাধ্যমে। এখন এই সেট অফ আর কাউন্টার ক্লেমটা কি? সেট আপটা হচ্ছে একটা ছোট উদাহরণের মাধ্যমে সেট আপটা সহজেই বুঝে নেওয়া যেতে পারে। অর্থাৎ একটা মানি স্যুট মামলাতে হয়তো দেখা গেল যে প্লেন্টিফ বলেছে যে ডিফেন্ডেন্ট তার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিল, এই বলে সে কোর্টে মানি স্যুট করেছে। এবার ডিফেন্ডেন্ট বলতে পারে যে 1 লাখ টাকা ধার নিয়েছিলাম সেটা ঠিক রিটার্ন স্টেটমেন্টে, কিন্তু আমি ওকে 40,000 টাকা আমি ওর কাছে আগে পেতাম, বা আমি 40,000 টাকা পরিশোধ করেছি, তাহলে এখন মাত্র 60,000 টাকা আমি দিলেই আমার সমস্যা মিটে যাবে। এভাবে সে একটা সেট আপ দিতে পারে। অথবা কাউন্টার ক্লেম করতে পারে। অর্থাৎ কাউন্টার ক্লেমটা হচ্ছে সেট আপের থেকে একটু অন্য, মানে কাউন্টার ক্লেমটা একটা টোটালি নতুন জিনিস, সেট আপে শুধু সেই বিষয়টাই আসবে, কাউন্টার ক্লেমের নতুন একটা জিনিস তার মধ্যে নতুন কিছু চলে আসতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের আগের উদাহরণে এমন হতে পারে কাউন্টার ক্লেমে যে ডিফেন্ডেন্ট বলতে পারে যে আমার একটা ফ্ল্যাটে প্লেন্টিফ আগে 3 বছর বাস করেছে, কিন্তু সে তার কোনো ফ্ল্যাটের রেন্ট কিছু দেয়নি, তাহলে এটা এবং তার সঙ্গে সে 40,000 টাকার কথা যেটা বললো সেটা সেট আপে থাকলো, এবং তার সঙ্গে একটা নতুন কাউন্টার ক্লেম করলো যে আমার ফ্ল্যাটে সে 10 বছর বা 3 বছর বসবাস করেছে, তার রেন্ট সে বাকি আছে, বা তার কাছে আমার আরও কিছু একটা পাওনা আছে, সেটা সে নিয়ে আমাকে দেয়নি। এটা হচ্ছে কাউন্টার ক্লেম। এই কাউন্টার ক্লেমটা কিন্তু আবার একটা নতুন প্লেন্ট হিসাবেই গণ্য করা হয়, এবং কোনোভাবে যদি প্রথম মানে প্লেন্টিফের প্লেনটা যদি বিচার হয়ে শেষও হয়ে যায়, তবু কিন্তু কাউন্টার ক্লেমের বিচার চলতে পারে। অর্থাৎ কাউন্টার ক্লেম একটা নতুন মামলা ইনিশিয়েট করে। কাউন্টার ক্লেমটা একটা প্লেন্টিফের ডিফেন্ডেন্টের কাছ থেকে একটা নতুন প্লেন্ট হিসাবেই গণ্য করা হয়, এবং কাউন্টার ক্লেমে আবার সম্পূর্ণ নতুন জিনিসও ইনক্লুড করা হতে পারে। এবার অর্ডার 8 রুল 1 থেকে 5 অবধি লিখিত বক্তব্যের ধারাগুলিতে বলা হয়েছে যে অস্পষ্ট
বা সাধারণ অস্বীকৃতি গ্রহণযোগ্য নয়, অর্থাৎ অস্পষ্টভাবে বা ভাষাভাবে অস্বীকৃত করলে গ্রহণযোগ্য নয়, বা আমি সব কিছুই একবারে অস্বীকার করে দিলাম ক্যাটেগরিক্যালি, ওরকম করলেও হবে না। প্রত্যেকটি দাবির আলাদা আলাদা সুনির্দিষ্ট প্রতি উত্তর দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ রিটেন স্টেটমেন্ট লেখার একটা কায়দা আছে। রিটেন স্টেটমেন্টে প্লেন্টিভ যেমন প্যারাগ্রাফ অনুযায়ী করছে, তার বেশ কিছু গ্রিভ্যান্স আছে, সেই গ্রিভ্যান্সগুলো ক্যাটেগরিক্যালি স্পেসিফিক্যালি তার উত্তরটা আমাদেরকে কিন্তু রিটেন স্টেটমেন্টে দিতে হবে। তা না হলে কিন্তু রিটেন স্টেটমেন্ট ক্যান্সেল হবে বা রিটেন স্টেটমেন্ট সঠিকভাবে লেখা হলো না। লিখিত বক্তব্যের শেষে স্বাক্ষর ও শপথ সাপেক্ষ কথাটাও লিখতে হবে, যে আমি আমার বিশ্বাসে ঠিক বলছি, যে আমি উপরে যে প্যারাগ্রাফ অনুযায়ী যা যা বলেছি সেগুলো আমার মত অনুযায়ী ঠিক, এবং আমি যতদূর জানি সেটা সত্য, এরকম বলে সে করবে। এবার লিখিত বক্তব্য দাখিল না করলে আদালত অর্ডার 8 রুল 10 অনুযায়ী মামলার রায় দিয়ে দিতে পারে। অর্থাৎ যদি কেউ রিটেন স্টেটমেন্ট দিল না, তাহলে আদালত কিন্তু অর্ডার 8 রুল 10 অনুযায়ী মামলার একটা রায় দিয়ে দিতে পারে, অথবা বিবাদীর না উপস্থিতিতে মামলাটি চালিয়েও যেতে পারে। তবে বালরাজ তানেজা বনাম সুনীল মাদান, এই বালরাজ তানেজা বনাম সুনীল মাদান এই মামলাতে সুপ্রিম কোর্ট বলেছে যে রিটেন স্টেটমেন্ট না দেওয়া থাকলে সঙ্গে সঙ্গেই যে কোর্ট রায় দিয়ে দেবে তা না, রিটেন স্টেটমেন্ট না থাকলেও তখনও দাবি, তার যে প্লেন্টিফের দাবা সেগুলোকে একটু যাচাই করে তবেই আদালত রায় দেবে, এটা কিন্তু বলেছে। শুধুমাত্র লিখিত বক্তব্য না থাকলে স্বয়ংক্রিয় রায় দেওয়া যায় না, সেক্ষেত্রেও অবশ্যই মামলার প্রমাণ যাচাই করতে হয়। বালরাজ তানেজা বনাম সুনীল মাদান এই মামলা এটা বলা হয়েছে। এবার প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট যে দুটো আমরা আলোচনা করলাম, তাদের মধ্যে মূল পার্থক্যগুলো কি সেগুলো আমরা একটু দেখে নিই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লেন্ট অ্যান্ড রিটেন স্টেটমেন্ট? তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে যে কে প্লেনটা নিয়ে আসছে, দাখিলদারি কে, প্লেনটা আনছে কে, প্লেনটা আনছে প্লেন্টিভ, আর রিটেন স্টেটমেন্টটা আনছে ডিফেন্ডেন্ট। এই হচ্ছে এদের বেসিক পার্থক্য, যে রিটেন স্টেটমেন্ট হচ্ছে ডিফেন্ডেন্ট লেখে, আর ডিফেন্ডেন্টের প্লেন্ট হচ্ছে রিটেন স্টেটমেন্ট, আর প্লেন্টিফের প্লেন্ট হচ্ছে তার প্লেন্ট। এবং উদ্দেশ্যটা কি, প্লেন্টিফের প্লেন্টের উদ্দেশ্য হচ্ছে তার বিরুদ্ধে যে গ্রিভান্স হয়েছে তার রিলিফ দাবি করা, আর রিটেন স্টেটমেন্টের উদ্দেশ্য হচ্ছে প্লেন্টিভ যে ডিফেন্ডেন্টের এগেনস্টে যে অভিযোগ এনেছে সেই অভিযোগগুলোকে স্বীকার বা অস্বীকার করা, অথবা নতুন কোনো সেট অফ বা কাউন্টার ক্লেম দাবি করা। এটাই হচ্ছে রিটেন স্টেটমেন্টের উদ্দেশ্য। অর্থাৎ প্লেন্টের একটা জবাবই হচ্ছে রিটেন স্টেটমেন্ট। প্লেন্ট থেকে অব্যাহতি পাওয়াই রিটেন স্টেটমেন্টের প্রধান উদ্দেশ্য। এবং সময়সীমা, প্লেন্টের কোনো সময়সীমা নেই, যেদিন থেকে প্লেন্ট আদালতে দিল সেদিন থেকেই মামলা ইনিশিয়েট হলো, এবং তারপরে থেকে 30 দিনের মধ্যে আমাদের ডিফেন্ডেন্টকে কিন্তু আদালতে তার রিটেন স্টেটমেন্ট সাবমিট করতে হবে। তার রিটেন স্টেটমেন্ট জমা করা সাবমিট করার টাইম হচ্ছে উইদিন 30 ডেজ। স্টিপুলেটেড টাইম পিরিয়ড যদি অতিক্রম করে যায়, সেখানে সে কোর্টের কাছে আরও 60 দিনের একটা রিলিফ পিরিয়ড নিয়ে ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে রিটেন স্টেটমেন্ট কিন্তু দাবি পেশ করতেই হবে। এবার বিষয়বস্তুর ক্ষেত্রে কি, বিষয়বস্তুর ক্ষেত্রে প্লেন্টিফের ক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে তার বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে, তার যে গ্রিভ্যান্স আছে সেই গ্রিভ্যান্সগুলোকে সে তুলে ধরবে, যে আমার এর বিরুদ্ধে আমার কাছে অমুক এই পরিমাণ টাকা নিয়েছিল, সে টাকাটা শোধ দিচ্ছে না, 12% ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল, আমি তাকে নোটিশ দিয়েছি কিন্তু সে শোধ দিচ্ছে না, এরকমভাবে সে বিষয়বস্তু উত্থাপিত করবে। এবারে অপোনেন্ট হিসাবে ডিফেন্ডেন্ট কী করবে, সে তখন যুক্তি দেবে, স্বীকার বা অস্বীকার করবে, বা নতুন ধরনের কিছু তথ্য সেখানে সে দেবে, যে হ্যাঁ আমি টাকা ধার নিয়েছিলাম, কিন্তু আমি আমার ঘরে সে কিছুদিন বাস করে গেছিলো, বা আমি তার কাছে অমুক জিনিসটা পেতাম এমন, অথবা আমি কিছুটা টাকা দিয়েছি আগে, বা আগে কিছু টাকা পেতাম, সেটাকে বলা হচ্ছে সেট অফ। বা কাউন্টার ক্লেম হচ্ছে সম্পূর্ণ নতুন একটা জিনিস সে ক্লেম করতে পারে, সেটা হচ্ছে কাউন্টার ক্লেম। তাহলে এই হচ্ছে রিটেন স্টেটমেন্টের বিষয়বস্তু। রিটেন স্টেটমেন্টের বিষয়বস্তু তাহলে কী হতে পারে, সে তার প্লেন্টিফের যে দাবি সে স্বীকার বা অস্বীকার করতে পারে, নতুন তথ্য সে সেখানে অ্যাডিশান করতে পারে, হ্যাঁ, বা চাইতে পারে নতুন তথ্য, মানে ভালো করে আরও এক্সপ্লেনেশান চাইতে পারে এবং প্লেন্টিফের কাছে, অথবা সে সেট অফ বা কাউন্টার ক্লেমও রিটেন স্টেটমেন্টের মাধ্যমে করতে পারে। এবারে এটার আইনি প্রভাবটা কী, কিসের আইনি প্রভাব? প্লেন্টের আইনি প্রভাব। প্লেন্টের আইনি প্রভাব হচ্ছে প্লেন্টের মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট সেগুলো যদি অপর্যাপ্ত হয়, এসেনশিয়াল এলিমেন্টসগুলো না থাকে, তাহলে মামলা প্রত্যাখ্যানযোগ্য হয়ে পড়ে। আর রিটেন স্টেটমেন্টের কী হয়, রিটেন স্টেটমেন্ট না দিলে বিবাদী দৃষ্টিভঙ্গি কিন্তু কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়ে, অর্থাৎ মামলাটা অনেকটাই প্লেন্টিফের দিকে একপেশে হয়ে ঝুলে পড়ে। সেক্ষেত্রে রিটেন স্টেটমেন্ট এই জন্য দেওয়াটা অত্যন্ত জরুরি। তাহলে এইগুলো হচ্ছে প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্টের মধ্যে মূল পার্থক্য। প্লেন্ট হচ্ছে প্লেন্টিফ দেয়, রিটেন স্টেটমেন্ট হচ্ছে আমাদের ডিফেন্ডেন্ট দেয়,
এর মধ্যে একটা টাইম লিমিট আছে। রিটেন স্টেটমেন্টের ক্ষেত্রে 30 থেকে 90 দিনের একটা টাইম লিমিট। রিটেন স্টেটমেন্টের মধ্যে তার কিছু যুক্তি থাকে, অথবা স্বীকার অস্বীকার করে, অথবা সেট আপ বা কাউন্টার ক্লেম থাকে, এবং রিটেন স্টেটমেন্ট না দিলে পারে বিবাদী দৃষ্টিভঙ্গি বিবাদী খানিকটা মামলাটা তার থেকে একটু মানে বিবাদী একটু খারাপ পজিশনে পড়ে যায়। এই জন্য রিটেন স্টেটমেন্টটা বিবাদীর পক্ষে অর্থাৎ ডিফেন্ডেন্টের দেওয়াটা অবশ্য কর্তব্য। তাহলে এই পার্থক্যগুলোর পরিপ্রেক্ষিতে বিচারালয়ে মামলার সুসংগঠিত পরিচালনার জন্য প্লেন্ট ও লিখিত বক্তব্যগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবারে কিছু মামলা আমরা দেখি। বাদাত অ্যান্ড কোং বনাম ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানি। এই মামলাতে বলা হয়েছে যে একটি স্পষ্ট ও পরিমাণযুক্ত রিটেন স্টেটমেন্ট না থাকলে মামলাকারীর দাবিকে স্বীকার করা হয়ে যায়, যা মামলার সুষ্ঠু বিচার ব্যবস্থাকে ব্যাহত করে। অর্থাৎ এই বাদাত অ্যান্ড কোং বনাম ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানিতে বলা হয়েছে রিটেন স্টেটমেন্টটা যদি সঠিকভাবে দেওয়া না হয় বা যদি রিটেন স্টেটমেন্ট দেওয়া নাই হয়, তাহলে তো মামলাটা মানে যে প্লেনটিফের দাবিটাকে এক প্রকার স্বীকারই করে নেওয়া হলো। ঠিক আছে, এবং এখানে কিছু উল্লেখযোগ্য বিধান ও মামলার দৃষ্টান্ত আমরা আরও দিচ্ছি। সিপিসি অর্ডার 7 রুল 1 থেকে ও রুল 11, এই দুটোর মাধ্যমে কি হয়, এই অর্ডার 7 রুল 1-এ প্লেন্ট দাখিল করা হয়। সেখানে প্লেন্ট দাখিলে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তাহলে রুল 11 অনুযায়ী কিন্তু প্লেন্টিফের যে প্লেন্ট সেটা আদালত ইচ্ছা করলে প্রত্যাখ্যান করতে পারে অ্যাজ পার অর্ডার 7 রুল 11। এটা আমরা আগেও বলেছি, অর্ডার 7 রুল 11-এ প্লেন্টিফের প্লেন্ট প্রত্যাখ্যান হতে পারে। ঠিক আছে, এবং সিপিসি অর্ডার 8 রুল 1 থেকে রুল 10 এর মধ্যে রয়েছে লিখিত বক্তব্যের ধারাবাহিকতা ও তার বিধিবিধান। অর্ডার 8 রুল 1 থেকে 10-এর মধ্যে লিখিত বক্তব্যের ধারাবাহিকতা ও তার বিধিবিধান এগুলো রয়েছে। এবার গিরিজাবাই বনাম ঠাকুরদাস 1967 সালের একটা মামলা। এই মামলাতে প্লেন্টের সংজ্ঞা ও তাৎপর্য, অর্থাৎ প্লেন্ট হচ্ছে প্লেন্টিফের যে দাবি দাবাগুলো নিয়ে আদালতের কাছে একটা পেশ করা অ্যাপ্লিকেশন, এবং তার তাৎপর্য হচ্ছে এর মাধ্যমেই একটা সিভিল স্যুট ইনিশিয়েট হয় প্লেন্টিফের এই দাবির মাধ্যমে সিভিল স্যুট ইনিশিয়েট হয়। এবারে দাহিবেন বনাম অরবিন্দ ভাই ক্যালাঞ্জি ভানুশালী। দাহিবেন বনাম অরবিন্দ ভাই ক্যালাঞ্জি ভানুশালী 2023 সালের এই মামলায় প্লেন্ট আংশিক প্রত্যাখ্যান করা যাবে না এমনভাবে কোর্ট রায় দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট নিয়ে আমাদের আলোচনা।